4 দিনের সফরে চীনে তারেক রহমান বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে অন্যান্য উচ্চতায় নেওয়ার বার্তা প্রধানমন্ত্রীর। Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. শুরু হচ্ছে জনশক্তি রপ্তানি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে উন্মুক্ত একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার আগের মতো কোনো অনিয়ম দুর্নীতি হবে না। বিদেশে ভিসা ফি পাঠানোর পথ আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। লেনদেনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করাই লক্ষ্য। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 4 দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে জলবায়ু নেতৃত্ব বিষয়ক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি কাজাখস্তান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। পরদিন সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সোমবার রাতে 4 দিনের সফরে চীনের বন্দরনগরী দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও সহযোগিতা দলিল বিনিময় করা হয়। লাল গালিচা, রাষ্ট্রীয় সম্মান আর দুই বন্ধুত্বপূর্ণ দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন প্রত্যয়। পুত্রজায়ার পেটদানা পুত্র ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গার্ড অফ অনার ও দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বন্ধ হয়ে থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, আটকে পড়া কর্মীদের সংকট নিরসনে খোলামেলা আলোচনা করেন দুই নেতা। বাণিজ্য সম্প্রসারণ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। Attract foreign investment and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. আর বাংলাদেশের প্রতি আগ্রহ ও সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বার্তা দেন মালয়েশিয়ার সরকার প্রধান। Common effort to try and work in front to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh also here. বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সহযোগিতার দলিল বিনিময় হয়। পরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। তারেক রহমানের প্রথম সফরে মালয়েশিয়া হওয়ায় দুই দেশের মধ্যে একটি উচ্চমাত্রার সম্পর্ক তৈরি হল। এই সফরে ব্যবসা, বিনিয়োগ এবং শ্রমবাজার কেন্দ্রিক যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে উপকৃত হবে দুই দেশের সাধারণ জনগণ,
সম্পর্ক হবে আরও জোরদার। মারুফা রহমান, নিউজ 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বাজারের জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যখন আমাদের সাইন হচ্ছে এবং এই প্রসিজারের ভেতরেই তো আমরা খুব ইকোনমিক লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেক্ষেত্রে একটা অত্যন্ত বড় লক্ষ্যের জায়গা আমাদের দিক থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালু করা, অভিবাসন ব্যয় কমানো ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়েও একমত হয়েছে দুদেশ। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, এর ফলে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক রপ্তানি যেমন বাড়বে, তেমনি রপ্তানি বৃদ্ধির মাধ্যমে কমে আসবে বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ স্থানে আছে মালয়েশিয়া, কিন্তু দেশটির শ্রমবাজার নিয়ে বিভিন্ন সময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে এখনও বাংলাদেশের জন্য বন্ধ আছে মালয়েশিয়ার শ্রমবাজার। কাগজপত্র না থাকায় 6 লাখের বেশি শ্রমিক দেশটিতে বসবাস করছেন অবৈধভাবে, তাদের অনেকেই বন্দী আছেন জেলে। এমন বাস্তবতায় মালয়েশিয়া সফরে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধানে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমবাজার পুনরায় চালু করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা প্রবাসীরা চাই মালয়েশিয়ার শ্রমবাজারটি যেন খুব শীঘ্রই মুক্ত করে দেয়, সিন্ডিকেট মুক্ত একটা শ্রমবাজার আমি আশা করি। সরকার প্রধানের এমন উদ্যোগ এই বাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার আগের মতো কোনো অনিয়ম দুর্নীতি হবে না এবং এই শ্রমবাজারে কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে এবং এই সেক্টরে যারা কর্মী পাঠায় সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। যেটা নিয়ে যদি এখন আমরা কাজ করি, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা একদম যদি লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে মালয়েশিয়া নতুন করে কিন্তু একটা শ্রমবাজারের দারুণ সুযোগ রয়েছে। শুধু শ্রমবাজারই নয়, দুই দেশের মাঝে বাণিজ্য বাড়াতে 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে পারলে দেশটিতে বাংলাদেশের রপ্তানি অনেক বাড়বে। মালয়েশিয়ার অনেক ইন্ডাস্ট্রি যেগুলো এখন হয়তো সেখানে বন্ধ হয়ে যাচ্ছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমরা বাংলাদেশে রিলোকেট করতে পারি, তাহলে যেটা হবে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে এবং তারা কিন্তু বাংলাদেশে সেই প্রোডাক্টগুলো বানিয়ে বা বাংলাদেশের বড় মার্কেটটা ধরতে পারবে এবং আবার মালয়েশিয়াতে সেগুলো রিএক্সপোর্টও করতে পারবে এবং সে কারণে এফটিএটা খুব দরকার। এই সফরে প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সব মিলে 9টি বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 33 দফা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়ায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধান গণমাধ্যমগুলো এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত হিসেবে আখ্যা দিয়েছে। সফরে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। আলোচনার মূল কেন্দ্র ছিল বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং সন্ত্রাস দমনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। আবার ফুটবল বিশ্বকাপের খবর। অস্ট্রিয়াকে মেসির জোড়া গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী তাসবি শরণ। আমরা শরণের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। শরণ, ম্যাচ তো আর্জেন্টিনা জিতে গেল, ভক্তদের মাঝে, আর্জেন্টাইন সমর্থকদের মাঝে কেমন উন্মাদনা দেখছেন? যেমনটা বলছিলেন, আসলে আমার পেছনে আর্জেন্টাইন সমর্থক দেখে হয়তো বুঝতে পারছেন আসলে তারা কতটা উৎফুল্ল। টিএসসিতে আসলে এক টুকরো যেরকম মানে হয়ে গিয়েছিল একরকম আর্জেন্টিনা একটা বড় শহর। আমরা দর্শকদের সাথে একটু কথা বলতে চাইবো।
কি রকম লাগছে আজকে? ইনশাআল্লাহ ফরেস্টার লোডিং 4 টাকা বাঁচতেছে। ব্রাজিলকে ভরে দেব আবার 7 আপ, এবার সেমিফাইনাল ব্রাজিলকে ভরে দেব। সোজা কথা, ব্রাজিল হোক, স্পেন হোক, জার্মানি হোক, এবার আমরা চাই জার্মানির সাথে খেলো, কারণ জার্মানি সাপোর্টার অনেক বেশি কথা বলছে। আমরা চাই যে জার্মানির সাথে খেলো হোক। এখন এবার জার্মানিকে হারিয়ে আমরা ফাইনালে যাইতে চাই। এবার মনে হচ্ছে মেসির খেলা কতটুকু উপভোগ করলেন? জোড়া গোল করেছেন। মেসি তো বেস্ট, পুরো বিশ্বের সেরা প্লেয়ার। সে দেখাই দিছে যে আসলে সে কি খেলতে পারে। এবার শেষ বছরে ফাইনালে মেসি অনেক ভালো করবে এন্ড ফাইনাল আর্জেন্টিনা নিয়ে যাবে। মেসির সাথে খেলার জন্য পুরো পৃথিবীতে কোনো প্লেয়ার নাই, তাকে খেলার জন্য এলিয়েন থেকে প্লেয়ার আনতে হবে তার জন্য। যেমনটা দর্শকরা বলছিলেন, দেখতেই পাচ্ছেন আসলে আর্জেন্টাইন ফ্যানরা একরকম আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছে। পুরো টিএসসি আসলে লোকারণ্য, সবাই সবার মুখে একটাই চেন, মেসি মেসি। আমরা একটু শোনানোর চেষ্টা করবো আসলে। দর্শকরা আসলে যেমনটা বলছিলেন, মেসির কাছ থেকে তারা প্রত্যাশা পাওয়াটা অনেক ভারী, এবং তারা বলছিলেন আসলে আর্জেন্টিনার কাছ থেকে আবার সেই বিশ্বকাপটা তারা পাবেন এবং তারা বিশ্বকাপটা রেখে দিবেন। তো টিএসসি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শারুন, আপনাকে ধন্যবাদ। বিদেশি দূতাবাসের ভিসা ও কনসুলার ফি পরিশোধে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় দূতাবাসের নির্ধারিত স্থানীয় এজেন্টরা অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় সংগ্রহ করা ভিসা ফি বিদেশে পাঠাতে পারবে। সোমবার এ বিষয়ে এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন স্পষ্ট নীতিমালার অভাবে এ ধরনের অর্থ প্রেরণে নানা জটিলতা দেখা দিলেও নতুন ব্যবস্থায় প্রক্রিয়াটি হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। তবে ভিসা ফি অবশ্যই দূতাবাস নির্ধারিত হারে আদায় করতে হবে এবং সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট ইনভয়েস ও আবেদনকারীদের লেনদেনের তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়। সোমবার কলকাতার নিউ টাউনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ছিলেন দলের প্রায় 60 জন বিধায়ক এবং কলকাতা পৌরসভার অন্তত 70 জন কাউন্সিলর। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার পর এই প্রথম তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বে বড় পরিবর্তন হলো। এই সিদ্ধান্তকে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, দলের ভেতরে নতুন ক্ষমতার কেন্দ্র গড়ে ওঠার আভাস হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের অভ্যন্তরে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এই বৈঠক তারই প্রকাশস্বরূপ। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বৈধ অভিবাসন, শ্রমিক অধিকার, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং কনসুলার সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা সরাসরি হাইকমিশনের কাছে তুলে ধরেন। প্রবাসীদের অভিযোগ, পরামর্শ ও দাবি দাওয়া শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন হাইকমিশনার ডক্টর নাজমুল ইসলাম। শুধু বলা লেভেলে না, এটা অলরেডি এখন মাঠ লেভেলে চলে আসছে। মানে আমাদের লোকজন এখানে সামনে আমরা আশা করি আরো ভালো দক্ষ লোকজন দেখবো। আমরা আমাদের আরো বেশি বেশি ডক্টর, থেরাপিস্ট, আমরা আরো শিক্ষক, ইঞ্জিনিয়ার, এই লেভেলের লোকজন দেখবো ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ে মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে আসছি। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। বিশেষ করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা যুদ্ধের প্রভাব, বাস্তুচ্যুতির কারণে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক যোগাযোগ, প্রয়োজনীয় সহায়তা এবং সরকারি নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন লেবানন প্রতিনিধি মোহাম্মদ মিলন খান। লেবাননে 2 মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ 111 দিন অতিবাহিত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই লেবাননের যুদ্ধবিরতি কিন্তু ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি কাগজে কলমে কিন্তু সীমাবদ্ধ। আসলে বাস্তবে এর ব্যতিক্রম কিন্তু আমরা দেখছি। আজও যখন আমি কথা বলছি তখনও কিন্তু আজ বেশ কয়েকটি হামলা লেবাননের দক্ষিণ অঞ্চলে পরিচালনা করা হয়েছে। এই হামলার ফলেই কিন্তু যুদ্ধবিরতি চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। এই যুদ্ধের ফলে আপনারা জানেন যে লেবাননে কিন্তু 5 জন বাংলাদেশি নিহত হয়েছে এবং বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছে। তার মধ্যে 3 জন প্রবাসীর অবস্থা একটু গুরুতর। দূতাবাস কিন্তু আশ্বাস দিয়ে এসেছে। এদিকে প্রবাসী বাংলাদেশিরা যেহেতু একটা দীর্ঘ সময় ধরে তারা কর্মহীন অবস্থায় এখন লেবাননে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে, এই পরিস্থিতি দ্রুতই একটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। পূর্বের অবস্থায় লেবাননের যে শ্রম বাজার
প্রবাসীদের জন্য সেটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এমনটি প্রত্যাশা কিন্তু করতেছে প্রবাসী বাংলাদেশিরা। লেবাননের বেইরুত থেকে মিলন খান, নিউজ 24। ব্রিটিশ রাজনীতিতে আবারও নেতৃত্ব পরিবর্তন। সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়, দলীয় বিদ্রোহ এবং জনমতের চাপই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে গেল এক দশকে দেশটিতে 6 প্রধানমন্ত্রীর পরিবর্তন হলো। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী মানে 5 বছর নিশ্চিন্তে ক্ষমতায় থাকা নয়, কারণ ব্রিটিশ রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রিয়তা কমে গেলে বা নির্বাচনে ব্যর্থতা দেখা দিলে দল দ্রুত নতুন নেতৃত্ব খোঁজে। ফলে প্রধানমন্ত্রীর শুধু বিরোধী দলের নয়, নিজের দলের আস্থাও ধরে রাখা জরুরি। আর সেই পরিস্থিতিতেই পড়েন 63 বছর বয়সী কিয়ার স্টারমার। সাম্প্রতিক মাসগুলোতে তাকে ঘিরে দলীয় অসন্তোষ, স্থানীয় নির্বাচনে খারাপ ফল এবং নেতৃত্ব পরিবর্তনের দাবি তীব্র হয়। এমনকি শতাধিক লেবার এমপি তার পদত্যাগ বা ক্ষমতা ছাড়ার সময়সূচি ঘোষণার আহ্বান জানান। তবে ক্ষমতায় থেকেই পরিস্থিতি সামালের চেষ্টা করেছিলেন স্টারমার। শেষ পর্যন্ত পেরে ওঠেননি। মাত্র 2 বছরের মাথায় ক্ষমতা ছাড়তে হয় 2024 সালের নির্বাচনে বিপুল জয় পাওয়া এই লেবার পার্টির নেতাকে। 10th ডাউনিং স্ট্রিটের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন পদত্যাগের। আমরা প্রতিটি সিদ্ধান্তে আমি আমার দেশকে সবার আগে রাখার চেষ্টা করেছি, আর সে কারণেই লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করছি। এর মধ্য দিয়ে গত এক দশকে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী পরিবর্তনের সংখ্যা দাঁড়ালো 6। ব্রেক্সিটের অভিঘাত, অর্থনৈতিক সংকট, দলীয় বিভাজন এবং জন অসন্তোষ সব মিলে ব্রিটিশ রাজনীতিতে নেতৃত্বের স্থায়িত্ব এখন বড় চ্যালেঞ্জ। এদিকে স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লেবার পার্টির জনপ্রিয় নেতা এন্ডি বার্নহ্যাম। আসমাতুল্লি, নিউজ 24। আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। গণহত্যার বিচারে ধীরগতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে কর্মসূচি বলে জানান জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। জানান, আজ ঢাকায় সমাবেশ ও 4 জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে 11 দল। আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে 11 দলীয় ঐক্য। ঢাকা সহ বিভাগীয় শহর এবং জেলা উপজেলায়ও কর্মসূচি করছে জোটভুক্ত দলগুলো। এবার গণহত্যার বিচারের ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে নতুন করে 2 দিনের কর্মসূচি দিয়েছে তারা। সোমবার মগবাজারের সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের মতো ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে, যে গণভোট ভোট দেনে আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্জনীয় সরকারের চাইতে আরো বড় রূপদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এই সরকারকে ক্ষমতায় রাখবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির অভিযোগ করে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের দায়িত্ব সরকারের। আমরা একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়া যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, ফেসিবাদী আমলের যেসব বোম খুন গণহত্যা হয়েছে, এই সবগুলোর বিচারের দাবিতে সরকার যদি নিজেদের শুধরে না নেয় তাহলে চলমান আন্দোলন আরো বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা। অবশ্যই। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।